মুভির শুরুতেই আমাদের দেখানো হয় রাঘবন নামের এক লোককে, যে একটি মার্ডার কেস করে জেলে বন্দী রয়েছে। জেলের ভেতরে তার সঙ্গে দেখা করতে আসে একজন এমএলএ। সেই এমএলএ রাঘবনকে বলে, তুমি তো খুবই ভালো মানুষ, কিন্তু কোন কারণে তুমি এই অপরাধ করেছো সেটা এখনও পরিষ্কার নয়, তাই আমি তোমাকে জেল থেকে বের করার চেষ্টা করছি। এই কথা শুনে রাঘবন তাকে বলে, আগে জানুন আমি কি করেছি। এরপর সে নিজের অতীতের গল্প বলতে শুরু করে। তারপর আমাদের কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়। সেখানে কিছু ছোট্ট বাচ্চারা নদীর তীরে বসে গুনতি করছিল, আর সেই সময় রাঘবন পানির নিচে ডুব দিচ্ছিল। বাচ্চারা 100 পর্যন্ত গুনে ফেললেও সে উপরে উঠে আসে না। পরে গুনতি শেষ হওয়ার পর সে পানির ভেতর থেকে উঠে আসে। তখন বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে যে রাঘবনের বয়স এখন 35 হয়ে গেছে, তবুও এখনও সে বিয়ে করেনি। সেখানে তার একজন চাচাও ছিল, যদিও সে আসল চাচা ছিল না, তবে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল। সেই চাচা ভাবতে থাকে যে এবার রাঘবনের জন্য মেয়ে দেখা উচিত, আর সে বলে সবার আগে এর একটা ছবি তোলা দরকার। সেখানেই একটা ছোট্ট মেয়ে ছিল, যে বলে আমিও রাঘবন মামার সঙ্গে ছবি তুলতে যাব। এরপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে। চাচাও যেতে চাইলে রাঘবন তাকে বলে আপনি নিজের কাজ করুন। আর যখন তারা ছবি তুলতে যাচ্ছিল তখন একজন বৃদ্ধ মহিলা বিষয়টা জানতে পারে। মজা করে সে রাঘবনকে বলে আমি এখনও বেঁচে আছি, তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছ কেন? এই কথা শুনে রাঘবন হেসে বলে, আমি তো শুধু আপনাকেই বিয়ে করব, আপনি সবসময় আমার ফার্স্ট ওয়াইফ থাকবেন, আর যে নতুন আসবে সে হবে সেকেন্ড ওয়াইফ। এভাবেই হাসি ঠাট্টা করতে করতেই তারা ফটো স্টুডিওতে চলে যায়। সেখানে রাঘবন ছবি তুলে বিয়ে ঠিক করানো লোকটির হাতে সেই ছবিগুলো তুলে দেয়। রাঘবন আইস অ্যাপেল কাটার কাজ করত, আর তার চাচাও তার সঙ্গে কাজ করত। তারা দুজনে কাজের ফাঁকে কথা বলছিল। ঠিক তখনই সেলভি নামের একটি মেয়ে তার আত্মীয়দের সাথে নিয়ে সেখানে আসে। আসলে মেয়েটি রাঘবনকে দেখতেই এসেছিল। সে দূর থেকে দাঁড়িয়ে রাঘবনের আচরণ লক্ষ্য করতে শুরু করে। রাঘবন খুব সুন্দরভাবে কাস্টমারদের সঙ্গে কথা বলছিল এবং তাকে খুব সৎ মানুষ মনে হচ্ছিল, আর এই বিষয়টাই সেলভির খুবই ভালো লাগে। সেলভির বড় বোন তাকে জিজ্ঞাসা করে তোমার কি ছেলেটাকে পছন্দ হয়েছে? তখন সেলভি বলে হ্যাঁ, আমার ওকে খুবই ভালো লেগেছে। তবে তার ভাই এই সম্পর্ক নিয়ে খুব একটা খুশি ছিল না, কারণ রাঘবনের পরিবার ছিল অত্যন্ত গরিব, আর তারা ছিল অনেক ধনী পরিবার। সে বলে আমরা আরও ভালো ছেলে দেখতে পারি, কিন্তু সেলভি বলে সে গরিব হলেও তাকে আমার পছন্দ হয়েছে। শেষ পর্যন্ত তার ভাইও তার সিদ্ধান্ত মেনে নেয়। রাঘবনের গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এক বৃদ্ধ লোক সেই রাস্তার জন্য বারবার অভিযোগ করত। একদিন সে ক্লান্ত হয়ে বসেছিল, তখন রাঘবন তাকে জুস দিতে চাইলে সে না করে দেয়। সে বলে আমি সবার জন্যই লড়ে যাচ্ছি, তোমরাও যদি সাহায্য করতে তাহলে কাজটা দ্রুত হয়ে যেত, কিন্তু কেউই আমাকে কোনো সাহায্য করতে চাইছে না। এরপর সেখানে বিয়ে ঠিক করানো সেই লোকটি চলে আসে। সে রাঘবনকে বলে মেয়েটি তোকে পছন্দ করেছে। রাঘবন জিজ্ঞাসা করে ওরা কি আমার ছবি দেখেছে? তখন সে বলে হ্যাঁ, তারা তোমার ছবি দেখেছে আর তোমাকে খুবই পছন্দ করেছে। এই কথা শুনে বাচ্চারাও খুব খুশি হয়ে যায়। তারা বলে আমরাও মেয়েটাকে দেখতে যাব। এরপর তারা সবাই মিলে মেয়ের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা বলে যে তারা মেয়েকে দেখতে এসেছে। তখন মেয়ের পরিবার তাদেরকে ভেতরে ডেকে নেয়। এরপর তারা সেলভির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বাচ্চাদেরও মেয়েটিকে খুবই ভালো লাগে। দুই পরিবারের মধ্যেই কথা হয় এবং বিয়ে ঠিক হয়ে যায়। আর কিছুদিন পরই খুব সুন্দরভাবে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়। এরপর খুব সুন্দরভাবে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমাদের একটি পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়। সেখানে একজন লোক অভিযোগ করতে এসেছিল, কারণ তার স্ত্রী কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। লোকটার কথা শুনে ইন্সপেক্টর বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না। সে কনস্টেবলকে বলে তুমি অভিযোগটা লিখে নাও। কনস্টেবল তখন লোকটাকে বলে তোমাদের গ্রামে এত বেশি স্ত্রী নিখোঁজ হচ্ছে কেন? কিন্তু লোকটি বলে এই ব্যাপারে সে কিছুই জানে না। এরপর আমাদের কিছু নারীকে দেখানো হয়, যারা একটা টেম্পোতে করে কাজের জন্য ফ্যাক্টরিতে যাচ্ছিল। সেখানে পৌঁছে তারা নিজেদের কাজ শুরু করে দেয়। সেই ফ্যাক্টরি মালিকের নাম ছিল ইনবারাজ। সে শুধু ফ্যাক্টরি মালিকই নয়, একজন পলিটিশিয়ানও ছিল। সে মানুষকে সুদে টাকা ধার দিত এবং অনেক বেশি সুদ নিত। একদিন এক মহিলা তার কাছে টাকা চাইতে আসে। সে বলে তার সংসারে অনেক সমস্যা চলছে। তখন ইনবারাজ কোনো প্রশ্ন না করে তাকে টাকা দিয়ে দেয়। তবে টাকা দেওয়ার সময় সে সতর্ক করে বলে সুদের সঙ্গে টাকা ফেরত না দিলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। মহিলাটি সেটি মেনে নেয় এবং বলে উনি খুবই ভালো মানুষ। কিন্তু সেখানে থাকা আরেকজন মহিলা ইনবারাজকে দেখে অদ্ভুতভাবে রিয়্যাক্ট করে, যেন সে তার অন্ধকার দিক সম্পর্কে অনেক কিছুই জানে। এদিকে রাঘবন কাজ শেষ করে বাড়ি ফিরলে দেখতে পায় তার ভাইয়া এবং ভাবি এসেছে। তবে তারা আবারও ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রাঘবন তাদেরকে বলে আরও কিছু সময় থাকুন। তখন তারা জানায় যে আজকে আসলে সেলভির জন্মদিন, তাই তারা সেলভির সঙ্গে দেখা করতে এসেছিল। এই কথা শুনে রাঘবন অবাক হয়ে যায় এবং সেলভিকে বলে তুমি তো আমাকে এটা বলতে পারতে। এরপর সে হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে যায়। সেলভি ভাবতে থাকে সে কোথায় গেল। সে রাঘবনের জন্য অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই রাঘবন ফিরে আসে।
তাও আবার কিছু বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে। আসলে সে সেলভিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু আয়োজন করেছিল। সারপ্রাইজটা দেখে সেলভি খুবই ইমোশনাল হয়ে যায়। সে বলে, আজ পর্যন্ত যত জন্মদিন পালন করেছি এর মধ্যে এটাই ছিল সবথেকে সেরা। এই কথা শুনে রাঘবনও খুব খুশি হয়। পরের দিন রাঘবন সময় মতো কাজের জন্য প্রস্তুত হচ্ছিল। তখন সেলভি তাকে বলে, তুমি আর কতদিন এই কাজ করবে? তোমার নতুন কিছু চেষ্টা করা উচিত। সে বলে, আমরা চাইলে একটা হোটেলের মতো কিছু একটা করতে পারি, তাহলে আমাদের আরও বেশি ইনকাম হতে পারে। আর এর জন্য তার ভাইও সাহায্য করতে রাজি ছিল। রাঘবনেরও কিছু ব্যবসার আইডিয়া ছিল, কিন্তু সে একটু দ্বিধায় ছিল। ঠিক তখনই সেলভির ভাই আর ভাবি সেখানে চলে আসে আর বলে, সেলভি ঠিকই বলেছে, আমরা কিছু টাকা জমিয়েছি, দরকার হলে লোনও নিতে পারি, তোমাদের যা ইচ্ছা সেটা শুরু করো। তাদের সমর্থন পেয়ে রাঘবন অনেক খুশি হয়ে যায় এবং ব্যবসা শুরু করার জন্য রাজি হয়ে যায়। এদিকে এক এমএলএর জন্মদিন চলছিল। ইনবারাজ আসলে সেই এমএলএ শ্যালক ছিল। সেখানে এমএলএর জন্মদিন উদযাপন করা হচ্ছিল এবং সবাইকে কেক খাওয়াচ্ছিল। ঠিক তখনই সে বৃদ্ধ লোকটি, যে বারবার রাস্তায় অভিযোগ করছিল এমএলএর সঙ্গে দেখা করার জন্য গেটের বাইরে অপেক্ষা করছিল, ওয়াচম্যান তাকে দেখে তাড়িয়ে দিতে চাইছিল, কিন্তু এমএলএ বিষয়টা দেখে ফেলে এবং বলে তাকে ভেতরে আসতে দাও। বৃদ্ধ লোকটি ভেতরে এসে এমএলএকে বলে, আমাদের এলাকার অবস্থা একদমই ভালো না, এমনকি এলাকার লাইটও বেশিরভাগ সময় বন্ধ থাকে। সে আরও বলে, এই কারণেই যদি কোনোদিন কোনো বড় দুর্ঘটনা ঘটে তখন মানুষ কি করবে? এই রাস্তা দিয়ে বাচ্চারা স্কুলে যায় আর একই রাস্তা দিয়ে অনেক যানবাহনও চলাচল করে, তাই দয়া করে রাস্তাটা ঠিক করিয়ে আমাদেরকে সাহায্য করুন। এই কথা শুনে এমএলএ বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি ফান্ড বরাদ্দ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা শুনে বৃদ্ধ লোকটি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাঘবনের এক বন্ধুর মোবাইলের দোকান ছিল আর সেলভির কোনো ফোনই ছিল না, তাই রাঘবন তার জন্য নতুন একটা ফোন কিনতে সেই দোকানে যায়। সেখানে সে একটি ফোন কিনে নিজের স্ত্রীকে উপহার দেয়। ফোনটি পেয়ে সেলভি অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে এমন একটা জায়গা দেখতে যায় যেখানে তারা নিজেদের হোটেল খুলতে পারবে। সেখানে একটা ছোট্ট ধাবা ছিল, সেটা আগে এক লোক চালাতো। লোকটি বলে, এখানে আমার ব্যবসা ভালো চলছিল না, তাই আমি এটা সামলাতে পারছি না। এই কথা শুনে রাঘবনের একটু সন্দেহ হয়, কারণ আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। তবে সে ভাবে এখানে শুধু গাড়ি চলাচল করছে, হয়তো এই কারণেই হোটেলটা ভালো চলেনি। কিন্তু বাকিরা তাকে সাহস দিয়ে বলে, সব ঠিক হবে, তুমি এখানে শুরু করো। এরপর তারা অগ্রিম টাকা আর ভাড়ার ব্যাপারে কথা বলে এবং শেষ পর্যন্ত সেখানেই নিজেদের হোটেল শুরু করার সিদ্ধান্ত নেয়। হোটেলের জন্য তারা অনেক জিনিসপত্র কিনে ফেলে, যার কারণে অনেক টাকা খরচ হয়ে যায়। তখন সেলভির ভাইয়ের স্ত্রী বলে, আমরা চাইলে লোন নিতে পারি, কারণ এখনও অনেক জিনিস কেনা বাকি আছে। তাই তারা ইনবারাজের কাছে যায় এবং তার কাছ থেকে ঋণ নেয়। ইনবারাজও তাদেরকে টাকা দিয়ে বলে, সুদের সঙ্গে সব টাকা ফেরত দিতে হবে। সেই টাকা দিয়ে তারা হোটেলের জন্য বাকি সব জিনিসপত্র কিনে ফেলে এবং শেষ পর্যন্ত হোটেলটা চালু করে দেয়। শুরুর দিকে হোটেলে তেমন কোনো কাস্টমার আসতো না, তাই রাঘবন খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, আসলেই কি এই হোটেলে মানুষ আসবে? কিন্তু চিথাপ্পা তাকে সাহস দিয়ে বলে, একদম ভয় পেও না, এখানে অবশ্যই কাস্টমার আসবে। কিছুক্ষণ পর একটি গাড়ি সেখানে থামে এবং লোকজন খাবার খায়। এরপর একের পর এক গাড়ি আসতে শুরু করে। এটা দেখে রাঘবনও অনেকটা স্বস্তি পায়, কারণ এখন তার হোটেলে প্রচুর কাস্টমার আসছিল। সে মনে করতে থাকে এবার হয়তো সব ঠিক হয়ে যাবে। রাঘব সাধারণত সিম্পল শার্ট পরত, কিন্তু তার স্ত্রী তাকে বলে একটু ভালো শার্ট পরা উচিত। এরপর সেলভি তার জন্য নতুন শার্ট কিনে দেয়। শার্টটা দেখে রাঘবন খুবই খুশি হয়ে যায়। ধীরে ধীরে হোটেলে অনেক বেশি কাস্টমার আসতে শুরু করে, এমনকি অনেকে বুকিংও দিতে আসে। সবারই এখানকার খাবার খুবই পছন্দ হয় আর এই কারণেই তাদের হোটেলটা খুব জনপ্রিয় হয়ে যায়। এদিকে যে মহিলা আগে বলছিল ইনবারাজ তাকে কোনো প্রশ্নসারে টাকা দিয়েছিল, সে হঠাৎ করে আত্মহত্যা করে বসে। তখন মানুষ বলতে থাকে তার স্বামী ছিল মদ্যপ, হয়তো এই কারণে সে মারা গেছে। এভাবেই সবাই নানা ধরনের ধারণা করতে শুরু করে। রাঘবন বলে, সে যদি নিজের সমস্যার কথা বলতো তাহলে আমরা সাহায্য করতে পারতাম, কিন্তু কেন সে এমন পদক্ষেপ নিল সেটা কেউ জানে না। তার আবার 2টা মেয়েও আছে, এখন তাদের জীবন কিভাবে চলবে? এদিকে গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের সাইকেল নষ্ট হয়ে যেত। একদিন একটি ছোট মেয়ের সাইকেলের চেইন খুলে যায়, তখন রাঘবন সেটা ঠিক করে দেয়। এরপর সেই মেয়েটিকে একটি ধাঁধা জিজ্ঞাসা করে। মেয়েটি বলে, আমি এখনই এর উত্তর জানি না, তবে খুব তাড়াতাড়ি ভেবে আপনাকে জানাবো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর স্কুলে বাচ্চারা দেরি করে পৌঁছায়। তখন শিক্ষক তাদেরকে অনেক বকা দেয়, কারণ তারা সবাই দেরিতে আসে। বাচ্চারা বলে, রাস্তা খারাপ হওয়ার কারণে আমাদের দেরি হয়ে যায়, কিন্তু শিক্ষক তাদের কোনো কথা না শুনে সবাইকে শাস্তি দেয়। এদিকে রাঘবনের হোটেলে কিছু পরিবার বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই ইনবারাজ সেখানে 2 জন মহিলাকে নিয়ে আসে, যারা আসলে পতিতা ছিল। এটা দেখে রাঘবনের খুবই খারাপ লাগে। তখন সে ইনবারাজকে বলে, এখানে পরিবার নিয়ে মানুষ বসে আছে, আমাদের সমস্যা হচ্ছে, তাই আপনি দয়া করে এখান থেকে চলে যান। কিন্তু ইনবারাজ এই কথায় ভীষণ রেগে যায়।
এবং তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। সে বলে এই পুরো এলাকাটা আমার, আর এই রেস্টুরেন্ট খোলার জন্য আমি তোকে টাকা দিয়েছি। এরপর সে রাঘবনকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে একটি ছোট্ট মেয়ে রাঘবনের বাড়িতে এসে ঘুমিয়ে পড়ছিল। রাঘবন যখন বাড়ি ফিরে তখন তার চাচা তাকে বলে, এই ব্যাপারটা তোমার স্ত্রীকে বলো না, ও জানতে পারলে ভয় পেয়ে যাবে। বাড়িতে এসে রাঘবন দেখতে পায় মেয়েটি এখনও ঘুমিয়ে আছে। ঠিক তখনই তার মা এসে তাকে নিয়ে যায়। এরপর রাঘবন নিজের স্ত্রীকে খাবার খাইয়ে দেয়, আর তার স্ত্রীও তাকে ভালোবেসে খাওয়ায়। পরের দিন সকালে সেই ছোট্ট মেয়েটি আবারও রাঘবনের বাড়িতে ফিরে আসে। সে বলে, আমি ওই ধাঁধার উত্তর পেয়ে গেছি, আর আপনার স্ত্রী আমাকে উত্তরটা বলেছে। তখন রাঘবন নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি কেন ওকে উত্তরটা বলে দিলে? সেলভি তাকে বলে, তাহলে ওকে আরেকটা ধাঁধা দিয়ে দিন। এরপর রাঘবন মেয়েটিকে নতুন আরেকটা ধাঁধা দিয়ে বলে, এটার উত্তর খুঁজতে কারো সাহায্য নেবে না, নিজেই ভেবে উত্তর বের করবে, তারপর আমাকে বলবে। এরপর মেয়েটা স্কুলে চলে যায় এবং সারাদিন সেই ধাঁধার কথাই ভাবতে শুরু করে। শিক্ষক তাকে জিজ্ঞাসা করে, তুমি এত কি ভাবছ? তখনই সে ধাঁধার কথা বলে, কিন্তু সেই ধাঁধার উত্তর শিক্ষকও জানত না। এমনকি অন্য শিক্ষকদেরও জিজ্ঞাসা করা হয়, কিন্তু কেউই তার কোনো উত্তর দিতে পারছিল না। স্কুল শেষ হওয়ার পর সবাই যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে মেয়েটির মনে হয় উত্তরটা সে পেয়ে গেছে। সে বলে, আমি রাঘবন মামার কাছে গিয়ে উত্তরটা অবশ্যই বলবো। এরপর সে অন্য বাচ্চাদেরকে বলে, তোমরা যাও, আমি রাঘবন মামার সঙ্গে দেখা করে আসছি। এরপর সে একাই রাঘবনের হোটেলে চলে যায়। এত দূরে ছোট মেয়েটিকে একা আসতে দেখে রাঘবন বলে, তোমার এভাবে একা আসা উচিত হয়নি। তখন মেয়েটি বলে, আমি ধাঁধার উত্তর খুঁজে পেয়েছি। তখন বাচ্চাটি উত্তরটা বলে। রাঘবনও বলে, হ্যাঁ, এটা সঠিক উত্তর। এরপর মেয়েটি যখন বাড়ি ফিরে যেতে চাইছিল রাঘবন তাকে থামিয়ে খাবার প্যাকেট করে দিয়ে বলে, বাড়িতে গিয়ে এটা খেয়ে নিও। সেদিন রাতে সেলভি যখন বাচ্চাদের টিউশনি পড়াচ্ছিল তখন ছোট্ট মেয়েটির মা সেখানে সে জিজ্ঞাসা করে, ও কি এখানে এসেছে? সেলভি বলে, না, ও তো এখানে নেই। তখন তার মা বলে, বাচ্চারা বলেছে সে নাকি আপনার স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এরপর সেলভি রাঘবনকে ফোন করে জিজ্ঞাসা করে, মেয়েটি কোথায়? রাঘবন বলে, সে তো অনেক আগেই এখান থেকে চলে গেছে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। সবার মনে হতে থাকে মেয়েটির সঙ্গে নিশ্চয়ই কিছু খারাপ কিছু হয়েছে। তাই সবাই মিলে সেই রাস্তার দিকে খুঁজতে শুরু করে। সেখানে গিয়ে দেখতে পায় রাস্তার অবস্থা একদমই খারাপ ছিল, আর ঠিক সেখানেই তারা ছোট্ট মেয়েটিকে পড়ে থাকতে দেখতে পায়। আসলে রাস্তা খারাপ হওয়ার কারণে সে পিছলে খাদে পড়ে গিয়েছিল। এটা দেখে সবাই দ্রুত মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। যদি সেখানে বিদ্যুৎ থাকতো তাহলে অপারেশন করে তাকে বাঁচানো যেত, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে ডাক্তার বলে এখন তাকে বাঁচানো খুবই কঠিন। মেয়েটির মা এই সত্য মেনে নিতে পারছিল না। সে হাসপাতালে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে। রাঘবনেরও বিষয়টা একদমই সহ্য হচ্ছিল না, কারণ ছোট্ট মেয়েটি তার খুবই কাছের ছিল। সে মেয়েটির সঙ্গে কাটানো মুহূর্ত মনে করতে শুরু করে, আর শেষ পর্যন্ত মেয়েটি সেখানেই মারা যায়। এরপর মেয়েটির শেষকৃত্য সম্পন্ন করা হয়। সব রাজনীতি শেষ হওয়ার পর রাঘবন প্রচুর মদ খেতে শুরু করে, কারণ সে কোনোভাবে মেয়েটিকে হারানোর কষ্ট সহ্য করতে পারছিল না। তখন সেই বৃদ্ধ লোকটি বলে, আমি এতবার অভিযোগ করেছি তবুও কিছু হয়নি। তোমরা যদি আমার সঙ্গে দাঁড়াতে তাহলে এতদিনে রাস্তা তৈরি হয়ে যেত, আর মেয়েটির জীবনটাও বেঁচে যেত। এই কথা শুনে রাঘবনের মনে হতে থাকে, সত্যি তাদের সবার সেই বৃদ্ধের পাশে দাঁড়ানো উচিত ছিল। এভাবেই ভাবতে ভাবতে সে মদ খেয়ে বাড়ি ফিরে আসে। তখন সেলভি তাকে এই অবস্থায় দেখে বলে, তুমি নিজের অবস্থা এমন কেন করেছ? রাঘবন বলে, আমার খুবই কষ্ট হচ্ছে। পরের দিন সকালে সে কাজ করার জন্য বের হচ্ছিল। তখন সেলভি তাকে বলে, আর কখনো মদ খেও না। তখন রাঘবন বলে, আমার ভুল হয়েছে, আমি আর কখনো খাবো না। এই কথা বলে সে বেরিয়ে যায়, কিন্তু এবার সে নিজের কাজে না গিয়ে চাচাকে পাঠিয়ে দেয়, আর সে নিজে ওই বৃদ্ধ লোকটিকে নিয়ে এমএলএর সঙ্গে দেখা করতে চলে যায়। তারা এমএলএর বাড়িতে পৌঁছালে এমএলএ জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন বৃদ্ধ লোকটি বলে, ওই রাস্তার কারণে একটা ছোট্ট মেয়ের মৃত্যু হয়েছে। এই কথা শুনে এমএলএ ভীষণ অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ইনবারাজকে ডেকে পাঠায়। এরপর এমএলএ তাকে বলে, আমি তোকে টাকা দিয়েছিলাম, তাহলে এখনও কাজ শুরু হলো না কেন? ইনবারাজ তাকে বলে, ওখানে মাত্র 400 ভোটার আছে, তাই আমি ওই এলাকাকে তেমন গুরুত্ব দিচ্ছি না। এই কথা শুনে এমএলএ রেগে যায় এবং বলে, আমি ওদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এখনও রাস্তা তৈরি হয়নি, আর তার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেছে, তাই যত দ্রুত সম্ভব রাস্তার কাজ শেষ করো। এদিকে ইনবারাজ বুঝে যায় নিশ্চয়ই রাঘবনই এই অভিযোগটা করেছে। আগে তাদের মধ্যে অনেক ঝামেলা ছিল, তাই রাঘবনের উপর আরও রেগে যায়। সে ভাবতে থাকে, সেদিন এই লোক আমাকে নিজের হোটেল থেকে বের করে দিয়েছিল। তখন সে নিজের লোকদেরকে বলে, একে এখনই শিক্ষা দিতে হবে। পরের দিন সকালে রাঘবন যখন নিজের হোটেলে যায় তখন ইনবারাজ তার লোকজন নিয়ে সেখানে আসে এবং হোটেলের ভেতরে বসে মদ খেতে শুরু করে। এটা দেখে রাঘবন বলে, আপনি মদ খেতে চাইলে খান, কিন্তু অন্তত আমাদের গ্রামের রাস্তাটা বানিয়ে দিন। কিন্তু ইনবারাজ বলে, আমি কখনোই এই রাস্তা বানাবো না। এরপর সে রাঘবনের সামনে রাস্তার অনুদানের কাগজ আগুনে পুড়িয়ে ফেলে। রাঘবন তাকে অনুরোধ করে এমনটা না করার জন্য, কিন্তু ইনবারাজ তার কোনো কথাই শোনে না, বরং তাকে মারধর করতে শুরু করে। তার লোকজন হোটেলে ভাঙচুর চালায় এবং হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এই ঘটনার পর রাঘবন ভীষণ রেগে যায়। সে ভাবতে থাকে এবার ইনবারাজের বিরুদ্ধে কিছু করতেই হবে, কিন্তু সেলভি তাকে শান্ত করে বলে এমন ঝামেলায় একদমই জড়িও না। তবে রাঘবন জানত ওরা এত সহজে থামবে না, তাই সে গ্রামের লোকদের সঙ্গে আলোচনা করতে শুরু করে আর বলতে থাকে সামনে কি করা উচিত। ঠিক তখনই সে জানতে পারে সেলভি প্রেগনেন্ট। এই খবর শুনে সে ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে এখন তাকে শান্তিতে জীবন কাটাতে হবে, কারোর সঙ্গে আর কোনো ঝামেলায় জড়ানো যাবে না, কারণ সেটা তার সন্তানের জন্য একদমই ভালো হবে না। এরপর সে নিজের স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে শুরু করে। একদিন সেলভি যখন বাড়িতে কাজ করছিল তখন চিতাপ্পার স্ত্রীকে খুব মন খারাপ করে সেখান থেকে যেতে দেখে। সেলভি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে কিছু না বলেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। রাতে সেলভি রাঘবনের সঙ্গে কথা বলে এবং বলে তোমার কাছে কি কিছু টাকা হবে, আমার আসলে 500 টাকা দরকার। এই কথা শুনে রাঘবন সঙ্গে সঙ্গে তাকে 500 টাকা দিয়ে দেয়। তখন সেলভি অবাক হয়ে জিজ্ঞাসা করে কী কারণে তুমি জিজ্ঞাসা করবে না। রাঘবন বলে নিশ্চয়ই তোমার জরুরি কোনো কাজ আছে তাই তুমি টাকা চাইছ, কারণ আমার জানার দরকার নেই। এদিকে ইন্সপেক্টর ইনবারাজের সঙ্গে দেখা করতে আসে। আসলে যেসব নারীর নিখোঁজ হওয়ার অভিযোগ আসছিল তার পেছনে ইনবারাজই ছিল। সে অন্যদের স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করত এবং তাদেরকে হত্যা করত। ইন্সপেক্টর এই সত্যটা খুব ভালো করেই জানত, তাই সে ইনবারাজের কাছ থেকে টাকা নিত এবং তার সব অপরাধ চাপা দিয়ে দিত। সবসময়ের মতো সেদিনও টাকা নিয়ে চলে যায়। এদিকে রাঘবনের ফোনে চিতাপ্পার জন্য একটি কল আসে। চিতাপ্পা ফোন ধরতেই তাকে তাড়াতাড়ি আসতে বলা হয়। সে দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রাঘবনের কাছেও একটি ফোন আসে। ওপাশে কেউ কান্না করছিল এবং বলছিল তাড়াতাড়ি এখানে চলে এসো। এই কথা শুনে রাঘবন ভীষণ চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে আসলে কি হয়েছে। যখন সে সেখানে পৌঁছায় তখন দেখে চিতাপ্পার স্ত্রী শক হয়ে বসে আছে আর বাড়ির বাইরে সবাই কাঁদছে। সে ভেতরে ঢুকেই দেখতে পায় তার স্ত্রী সেলভি মারা গেছে। এই দৃশ্য দেখে রাঘবন পুরোপুরি শকড হয়ে যায়। আসলে সেলভি নিজের ঘরেই আত্মহত্যা করেছিল। রাঘবন বিশ্বাসই করতে পারছিল না যে কি এমন হয়েছে যে সেলভি নিজের জীবনটাই শেষ করে দিল। রাঘবন বারবার ভাবতে থাকে আমি তো ওকে খুব ভালো মতোই খেয়াল রাখতাম, তাহলে এমন কি হয়েছে যার কারণে সে আত্মহত্যা করল। সে চিতাপ্পাকেও বলে আমি সবসময় সেলভির ভালো মতোই যত্ন নিয়েছি। আমার মনে হয় না আমি কখনো ওর সঙ্গে খারাপ কিছু করেছি। যদি কোনো সমস্যা থাকতো তাহলে সে আমাকে বলতে পারত। এই কথা শুনে চিতাপ্পার স্ত্রী খুব খারাপ অনুভব করে। অবশেষে সে সত্যিটা বলার সিদ্ধান্ত নেয়। সে কাঁদতে কাঁদতে বলে সব দোষ আমার, আমি না বুঝেই ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ মাফ করে দাও। এভাবেই কাঁদতে কাঁদতে সে সবার সামনে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু রাঘবন আর চিতাপ্পা কিছুই বুঝতে পারছিল না। চিতাপ্পা রাগে তাকে মারতে শুরু করে এবং জিজ্ঞেস করে তুই কি করেছিস। ঠিক তখনই মোবাইল দোকানে সেই ছেলেটা দৌড়ে সেখানে চলে আসে। সে বলে একটা ফোন রিপেয়ারের জন্য সে এসেছিল। আমি ফোনটা খুলতেই অনেক সত্যি জানতে পারি আসলে ফোনটা ছিল ইনবারাজের। ফোন চালু করতেই একটা ভিডিও প্লে হয়ে যায়। সেখানে ইনবারাজকে সেলভির সঙ্গে খুব খারাপ অবস্থায় দেখতে পাওয়া যায়। এটা দেখে রাঘবন পুরোপুরি শকড হয়ে যায়। শুধু সেলভির সঙ্গেই নয়, ইনবারাজ আরও অনেক নারীর সঙ্গে এমন খারাপ কাজ করেছিল। ছেলেটি বলে ওর ফোনে এমন অনেক ভিডিও আছে। এই কথা শুনে পুরো গ্রামের মানুষ স্তব্ধ হয়ে যায়। তখন তারা বুঝতে পারে এতদিন সব অপরাধের পেছনে ইনবারাজই ছিল। সে নারীদের সঙ্গে জোর করে খারাপ কাজ করত, তারপর তাদেরকে হত্যা করত আর সবকিছু এমনভাবে সাজাতো যেন তারা আত্মহত্যা করেছে। এরপর চিতাপ্পার স্ত্রী আসল ঘটনা খুলে বলে। সে জানায় আমরা ইনবারাজের কাছ থেকে লোন নিয়েছিলাম, কিন্তু সময় মতো সুদের টাকা দিতে পারিনি, তাই সে আমাদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। সে আরও বলে ইনবারাজ বলতো সুদের টাকা দিতে হবে না, তার বদলে আমি যদি তাদের সঙ্গে রাত কাটাই তাহলে ঋণ পরিশোধ হয়ে যাবে। এমনকি সে তাকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টাও করেছিল। তখন সে ইনবারাজকে ধাক্কা দিয়ে বলেছিল কাল টাকা দিয়ে দেবে, তাই আর কখনো এমন করার চেষ্টা করবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে আসে। সেই দিনই সেলভি তাকে কাঁদতে দেখেছিল এবং জিজ্ঞাসা করেছিল কি হয়েছে। প্রথমে সে কিছুই বলেনি, কিন্তু পরে সেলভিকে সে সব সত্যি ঘটনা খুলে বলে। এই কারণে সেলভি রাঘবনের কাছ থেকে 500 টাকা নিয়েছিল যেন সুদের টাকাটা পরিশোধ করে দিতে পারে। পরের দিন তারা দুজনে একসঙ্গে ইনবারাজের কাছে চলে যায়। তারা তার মুখের উপরে সুদের টাকা ছুঁড়ে মারে। সেলভি তখন বলে আর কোনো মহিলার সঙ্গে এমন আচরণ করার চেষ্টা করবে না, যদি করো আমরা পুলিশকে অভিযোগ করব। এই কথা শুনে ইনবারাজ ভীষণ রেগে যায়। সে নিজের লোকজনকে ডাকে এবং সেলভিকে ধরে একটা রুমে নিয়ে যায়। এরপর চিতাপ্পার স্ত্রী তাদেরকে থামানোর চেষ্টা করলেও সে তাকে মারধর করে বাইরে বের করে দেয়। এরপর ইনবারাজ ঘরের ভেতরে ক্যামেরা সেট করে সেলভির সঙ্গে খারাপ কাজ করতে শুরু করে। পরে সে ভিডিওটা সেলভিকে দেখিয়ে বলে আমি এই ভিডিওটা বারবার দেখব, আর তুমি যদি পুলিশে যাও তাহলে এই ভিডিওটা সবাই দেখবে। এরপর সেলভি রাগে তাকে ধাক্কা মেরে দেয়। তখন ইনবারাজের ফোনটা মাটিতে পড়ে যায়। পরে সেই ফোনটা রিপেয়ার করতে পাঠায়, আর সেই কারণেই মোবাইলের দোকানের ছেলেটি ফোন খুলতেই ভিডিওটা পেয়ে যায় এবং সবকিছু বুঝে যায়।
সে বুঝতে পারে ইনবারাজ সেলভির সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছে, তাই সে দৌড়ে রাঘবনের কাছে সত্যিটা বলতে এসেছিল। যখন সেলভি আর চিতাপ্পার স্ত্রী বাড়ি ফিরে আসে তখন চিতাপ্পার স্ত্রী বলতে শুরু করে যে সব দোষ আমার, কিন্তু সেলভি তাকে সান্ত্বনা দিয়ে বলে এতে তোমার কোনো দোষ নেই, এমন নোংরা মানুষ আমাকে ছুঁয়েছে বলে আমি কেন নিজেকে দোষী ভাববো। সেলভি তখন তাকে বলে আমি খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করব, আর তুমি এই ব্যাপারটা কাউকে কিছু বলবে না। সে তাকে কসম করিয়ে দেয় যেন এই খবর কখনো রাঘবনকে না বলা হয়। বাইরে থেকে সেলভি নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়ছিল। সে নিজের স্বামীর সঙ্গে সুখে থাকতে চেয়েছিল, কিন্তু এত বড় ঘটনার পর সে কিছুতেই মেনে নিতে পারছিল না। এ কারণেই সে রাঘবনের ছবির দিকে তাকিয়ে অনেক কাঁদে, আর শেষ পর্যন্ত সে নিজের জীবনটাই শেষ করে দেয়। এই পুরো ঘটনাটাই চিতাপ্পার স্ত্রী তখন রাঘবন আর চিতাপ্পাকে বলছিল। সব শুনে চিতাপ্পা তাকে জিজ্ঞাসা করে তুই কেন আগে বলিসনি। তখন সে কাঁদতে কাঁদতে বলে সেলভি তাকে নিষেধ করেছিল, সে চায়নি আমি কাউকে এসব বলি। এদিকে ইনবারাজের ফোনে থাকা সেই ভিডিওগুলো সব প্রকাশ করে দেয়। আগে যেই মহিলা মারা গিয়েছিল তাকেও ইনবারাজে নির্যাতন করেছিল, শুধু সেই নয় এমন আরও অনেক নারীর জীবন নষ্ট করে দিয়েছিল। সব শুনে রাঘবন প্রচণ্ড রেগে যায়। সে ইনবারাজের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। সে জিজ্ঞাসা করে ইনবারাজ কোথায়। লোকজন তার ঠিকানা বলে দেয়। এরপর রাগে ফুঁসতে ফুঁসতে সে ইনবারাজকে মারতে বেরিয়ে পড়ে। সেই সময় ইনবারাজ আরেকজন মহিলার সঙ্গে খারাপ কাজ করছিল। ঠিক তখনই সেখানে রাঘবন পৌঁছায়। সে ইনবারাজের লোকজনকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। এতে তারা সবাই পালিয়ে যায়। এরপর রাঘবন ইনবারাজকে ধরে তার মাথা থেকে শরীরটা আলাদা করে ফেলে। এরপর সে একজন ডাক্তারের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে যখন সেলভির মেডিকেল রিপোর্ট দেখে তখন সে বুঝে যায় ডাক্তার ইনবারাজের সঙ্গে জড়িত ছিল। এই কারণে রাঘবন তারও মাথা কেটে ফেলে। এরপর সে সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে নিজে আত্মসমর্পণ করে। পুলিশরা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার পুরো শরীর রক্তে ভরা ছিল। তার হাতে ছিল একটি ব্যাগ খুলে দেখা যায় সেখানে দুটি কাটা মাথা রয়েছে, একটি ইনবারাজের আর অন্যটি সেই ডাক্তারের। ঠিক তখন রাঘবন বলে এখানে দুইটা না তিনটা মাথা আছে। ইন্সপেক্টর অবাক হয়ে বলে এখানে তো দুইটা আছে, কিন্তু হঠাৎ করে রাঘবন তার মাথাটাও কেটে ফেলে, কারণ সে ইন্সপেক্টরও ইনবারাজের সঙ্গে ছিল। রাঘবন আগেই বুঝে গিয়েছিল যে সেসব অপরাধ ঢেকে রাখত। এই কারণে রাঘবনই ওই তিনজনকে হত্যা করেছে, আর সেই অপরাধে সে জেলে সাজা ভোগ করছিল। এরপর গল্প বর্তমান সময় ফিরে আসে, যেখানে রাঘবন পুরো ঘটনাটা এমএলএকে বলছিল। সব শুনে এমএলএ খুব ইমোশনাল হয়ে যায়। সে বলে যদি আমি জানতাম ইনবারাজ এমন মানুষ তাহলে আমি নিজেই তাকে মেরে ফেলতাম। এরপর এমএলএ তাকে বলে আমি তোমাকে জেল থেকে বের করার চেষ্টা করব, কিন্তু রাঘবন শান্তভাবে বলে আমার জীবনে এখন আর কিছুই বাকি নেই, তাই আমি চাই জেলের মধ্যে শান্তিতে জীবনটা কাটাতে। এরপর সে জেলের মধ্যেই থাকতে শুরু করে। বছরে একবার সে জেলের বাইরে আসে, শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য ধর্মীয় আচার পালন করতে। সেই আচার করার সময় সে সেলভির সঙ্গে কাটানো সব মুহূর্ত মনে করতে শুরু করে, আর সেগুলো মনে করে সে খুব ইমোশনাল হয়ে যায়। সব আচার শেষ করে সে আবারও জেলে ফিরে যায়। চিতাপ্পা আর তার স্ত্রী দূর থেকে তাকে দেখতে থাকে। অন্যদিকে সেই এমএলএ গ্রামের সব সমস্যার সমাধান করে দেয় এবং সব ধরনের সুবিধা ব্যবস্থা করে দেয়। আর এখানেই এই সিনেমাটার গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল এই সিনেমার পুরো কাহিনী। আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকন চাপতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।